হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। কিভাবে আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন, কিভাবে প্ল্যানিং করবেন তার টপ 3 টিপস, টপ 10টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যে 10টা টিপস আপনি যদি ফলো করেন তাহলে সঠিক রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারবেন। কিভাবে সঠিক রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যায় তার প্রসেস কি। বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আমার কাছে তো এত টাকা নেই, আমি কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করব, আমার ইনকাম কম। কেউ ভাবছে আমার কাছে অনেক টাকা আছে, আমার প্ল্যানিংয়ের কোনো দরকার নেই, আমি যেখানে রাখবো সেখানেই অনেক টাকা হয়ে যাবে। অনেকে ভাবছে রিটায়ারমেন্ট, বাবা সে তো অনেক বাকি, আজ থেকে কি রিটায়ার করবো, এখন তো বয়স কম। তো অনেকের অনেক ধরনের ধারণা। বন্ধুরা, আজকে এই ধারণা আমি বদলে দিচ্ছি। কিরকম? ভালো করে শুনুন বন্ধুরা, এই ভিডিওটিকে আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন কি চমৎকার একটা প্ল্যানিং, কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যায়। বন্ধুরা, অনেকে ভাবছেন, যারা ভাবছেন আজ থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং কেন করব, কি দরকার, এখন তো রিটায়ার হতে বহু বাকি, আজ থেকে কেন করব রিটায়ারমেন্ট প্ল্যানিং, সেটা আবার কি, কেনই বা করব। বন্ধুরা, মনে রাখবেন যে যখন আপনার বয়স কম তখন আপনি অনেক আর্ন করতে পারবেন, আপনার লায়াবিলিটি অনেক কম থাকে। যখন ধীরে ধীরে আপনার বয়স বাড়তে থাকে, লায়াবিলিটিও বাড়তে থাকে, ইনকাম বাড়ুক কমুক বাট আপনার খরচা কিন্তু বাড়তে থাকে। কারণ আরেকটু যখন বয়স বাড়ে তখন খরচা আরও বাড়তে থাকে। যেমন ধরুন, আপনার আর্লি স্টেজে আপনি সবে জব পেয়েছেন, পুরো টাকা খরচা করছেন, কোনো রকম কোনো দায়িত্ব নেই, বাড়িতে ফ্যামিলিতে কোনো প্রেশার নেই, হিউজ টাকা। তারপর যখন একটু বড় হলো, আপনি ম্যারেজ, আপনার বিয়ে হলো, তারপর ধরুন মোটামুটি একটু খরচ বাড়লো। কিন্তু যখন আপনার ধরুন আপনার চাইল্ডের, আপনার বাচ্চার ধরুন পড়াশুনো, তার জন্য খরচ বাড়বে, মেডিকেলের খরচ বাড়তে শুরু করবে। তারপর যখন একটু বড় হবে, ওদের ম্যারেজ, কারোর বিয়ে, তার জন্য খরচ আরও বাড়তে শুরু করে। তখন আপনার ইনকাম বাড়ুক বা কমুক, আপনার খরচা কিন্তু বাড়তে আছে। তার সঙ্গে ফ্যামিলি প্রেসার, ফ্যামিলির আদার জিনিসপত্র কেনাকাটি করা, কারোর হেলথ রিলেটেড ইস্যুস, অন্যান্য ফ্যামিলি প্রেসার হিউজ বাড়তে শুরু করে এবং অনেক আনএক্সপেক্টেড খরচ হতে শুরু করে। তার মানে যত আপনার এজ বাড়তে থাকে তত লায়াবিলিটি বাড়তে থাকে, দায়িত্ব বাড়তে থাকে এবং আপনার খরচও বাড়তে থাকে। একটা সময় যখন আপনার রিটায়ারমেন্টের সময় আসে তখন আপনার ইনকাম জিরো, কারণ আপনার যা ইনকাম হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছেন, কোনো ইনকাম নেই। তখন আপনার কি হবে? তখন আপনার হাতে টাকা কোথা থেকে আসবে, কে আপনাকে টাকা দেবে, কিভাবে আপনি ফ্যামিলি রান করবেন, কিভাবে আপনি প্রত্যেকটা মাস কাটাবেন, সেটা ভাবুন। এখনই বুঝতে পারবেন যে কেন রিটায়ারমেন্ট প্ল্যানিং বিগিনিং থেকে করা দরকার। বন্ধুরা, যত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন তত হিউজ অ্যামাউন্ট আপনি রিটায়ারমেন্টে পাবেন। কারণ বেসিক প্রিন্সিপাল, যত তাড়াতাড়ি আপনি ইনভেস্টমেন্ট করবেন, কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট আপনি পাবেন। 1000 টাকাও 1 কোটির উপরে আপনাকে করে দিবে 60 বছর বয়সে। আপনি যদি 1000 টাকাও ইনভেস্টমেন্ট করেন শুরু থেকে, তাহলে কিন্তু 2 কোটির কাছাকাছি অ্যামাউন্ট আপনার কাছে চলে আসবে। ভাবতে পারেন? আপনি হয়তো ভাবছেন মাত্র 1000 টাকাতে কোটিপতি হওয়া যায়। 1000 টাকাতে, 500 টাকাতেও কোটিপতি হওয়া যায়। তো যদি 1000 টাকাও করে ইনভেস্টমেন্ট করেন, অলমোস্ট 1.5 কোটির উপরে, 2 কোটির কাছাকাছি আপনার রিটার্ন আসবে 60 বছর বয়সে। তাই বন্ধুরা, আর্লি স্টেজ মানে শুরু থেকে রিটায়ারমেন্টে প্ল্যানিং করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব জরুরি শুরু থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করা। আচ্ছা, সেকেন্ড ধারণা কি না, রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার কাছে অনেক টাকা আছে, রিটায়ারমেন্ট প্ল্যানিং এর কি দরকার? বন্ধুরা, টাকা থাকলে শুধু প্ল্যানিং হয় না, টাকা থাকলে রিটায়ারমেন্ট জন্য আপনি টাকা পেয়ে যাবেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। যদি সঠিক প্ল্যানিং না থাকে, কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা যদি না থাকে, যদি আপনি টাইম না দেন, তাহলে কিন্তু যত টাকাই থাক সব টাকা উড়ে যাবে, আপনি রিটায়ারমেন্টে কিচ্ছু পাবেন না। তার জন্য বলা হয় প্রিন্সিপাল, সঠিক নিয়ম মেনে, ছোট অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক, কিচ্ছু যায় আসে না। ছোট অ্যামাউন্টে যেমন বললাম 1000 টাকা 1 কোটি হয়ে যায়, তেমনি ছোট অ্যামাউন্ট হোক, যার কাছে 100 টাকা আছে সেও রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারে, যার কাছে 500 আছে সেও করতে পারে, যার কাছে 5 লাখ আছে তাকেও করতে হয়। যদি সঠিক প্ল্যানিং না করেন, সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট না করেন, সঠিক প্রিন্সিপাল ধারাবাহিকভাবে মেনটেন না করেন, সঠিক সময় না দেন,
রিটায়ারমেন্ট প্ল্যানিং জিরো। আপনার রিটায়ারমেন্টে কিছুই থাকবে না। তার মানে শুধু টাকা থাকলে আপনি এটা নিশ্চিন্ত হবেন না যে টাকা আছে মানে আমি রিটায়ারমেন্ট প্ল্যানিং এর দরকার নেই, আমি অনেক টাকা পেয়ে যাবো। একদম ভুল ধারণা। সেকেন্ড আসে যে রিটায়ারমেন্ট প্ল্যানিং কেন আজ থেকে করব, কারণ যেটা বললাম কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট যদি আপনাকে নিতে হয়, যদি আপনাকে কোটিপতি হতে হয়, শুরু থেকে করা উচিত রিটায়ারমেন্ট প্ল্যানিং। তো বন্ধুরা, এইরকম রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব যে সঠিক প্ল্যানিং কিভাবে করা যায়, রিটায়ারমেন্টের জন্য সঠিক প্ল্যানিং কিভাবে করব, তা কি নিশ্চিত আপনি রিটায়ারমেন্টের সময় হিউজ কোটিপতি হয়ে যাবেন এবং হিউজ অ্যামাউন্টে রিটায়ারমেন্ট করবেন, এবং যেখানে কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কি কি পদ্ধতি ফলো করা উচিত একটা সঠিক রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য, কি কি স্টেজ আপনাকে পেরিয়ে যেতে হয়, কি কি পরিস্থিতি আপনাকে সম্মুখীন হতে হবে, বা কিভাবে আপনি একটা সুন্দরভাবে পরিকল্পনা করবেন রিটায়ারমেন্টে, সেইটা নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কি সুন্দর একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং করা সম্ভব। আপনারা চিন্তা করবেন না আপনার কাছে 100 টাকা থাকলেও সেম প্ল্যানিং এর মধ্য দিয়ে যেতে হবে এবং হিউজ টাকা আপনি রিটায়ারমেন্টের সময় পেয়ে যাবেন। বন্ধুরা, তার আগে প্লিজ আমার রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা অবশ্যই করে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। মাস্ট কমেন্ট করে জানাবেন আপনার কোনো রকম কোনো কোয়ারি থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো জানতে চাইলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার নলেজ যতটা আছে, আমার সামর্থ্য হয়, আমি হেল্প করার চেষ্টা করব। বন্ধুরা, অবশ্যই করে কমেন্ট করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, প্লিজ রিকোয়েস্ট, আপনি যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনি কিভাবে করবেন, কিভাবে সঠিক রিটায়ারমেন্ট প্ল্যানিং করা সম্ভব, কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং হয়। নাম্বার 1, আর্লি ইনভেস্টমেন্ট। শুরু থেকে আপনাকে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর চিন্তা করতে হবে। যেটা আমি শুরুতেই বললাম, যদি কম্পাউন্ডিং ইন্টারেস্ট পেতে হয়, যদি হিউজ অ্যামাউন্ট রিটায়ারমেন্টে হাতে পেতে হয়, তাহলে আর্লি স্টেজ মানে বিগিনিং থেকে আপনাকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে। কেউ আছে এই তো সবে জব লাগলো, সবে চাকরি পেলাম, যাক 1-2 বছর যাক, তারপর মনে হবে ঠিক আছে আর একটু পয়সা হাতে আসুক, 5-10 বছর পরে তখন দেখছি, এখন কি রিটায়ারমেন্ট প্ল্যানিং। মস্ত ভুল করছেন বন্ধুরা, মারাত্মক ভুল করছেন। রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য ওয়েট করতে নেই, ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব রিটায়ারমেন্ট প্ল্যানিং এর আপনি স্টার্ট করুন। না হলে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর আপনি কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট পাবেন না, টাইম কম থাকে। একটা মানিকে গ্রো হওয়ার জন্য টাইম দিতে হয়, সেই টাইম কমে যাবে। আপনি যদি 40 বছর বয়সে প্ল্যানিং করেন, আপনার কাছে সময় কম থাকে রিটায়ারমেন্টকে, আপনার অনেক লায়াবিলিটি বাড়তে থাকে, অনেক খরচ বাড়তে থাকে, এবং তখন আপনি সেই অনুপাতে আপনি ইনভেস্টমেন্ট করতেও পারবেন না এবং মানি গ্রো হওয়ার জন্য সময়ও পাবেন না। তার জন্য যত তাড়াতাড়ি আপনি ইনভেস্টমেন্ট করবেন, তত কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিটও পাবেন এবং হিউজ অ্যামাউন্ট রিটায়ারমেন্টে হাতে পাবেন। আর সেকেন্ড কি আপনার সেভিংস গোল রাখতে হবে, মানে আপনার মাইন্ডসেট থাকতে হবে যে আপনি যা ইনকাম করেন তার একটা পোর্শন রিটায়ারমেন্টের জন্য আপনাকে সেভ করতে হবে। এই মাইন্ডসেট আপনাকে ফিক্স করতে লাগবে অবশ্যই করে। তাহলে রুল নাম্বার 1, স্টার্ট আর্লি অ্যান্ড সেভিংস মাইন্ডসেট। শুরু থেকে স্টার্ট করুন, যত তাড়াতাড়ি পারে রিটায়ারমেন্ট প্রসেস স্টার্ট করুন এবং একটা সেভিংসের মাইন্ডসেট রাখুন যে কিছু পোর্শন আপনি যা ইনকাম করেন, ধরুন আপনি 500 টাকা ইনকাম করেন, চলুন 50 টাকা তো আপনি রিটায়ারমেন্টের জন্য রাখবেন। তার মানে কি, যার যতটা ইনকাম এমন কোনো মানে নেই আপনাকে লাখ টাকা রাখতে হবে। ছোট্ট অ্যামাউন্ট, একটা ছোট্ট অ্যামাউন্টও কোটিপতি হয়ে আপনি ফিরবেন। 500 টাকা 1000 টাকা রেখেও আপনি কোটিপতি হবেন। ভাবতে পারছেন? ছোট অ্যামাউন্টকে কখনো নেগলেক্ট করবেন না, ছোট অ্যামাউন্ট করে রাখুন পার মান্থ, কোনো অসুবিধা নেই, বাট রাখতে আপনাকে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2,
আপনাকে কি করতে হবে না, আপনাকে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য কোথায় ইনভেস্টমেন্ট করবেন তার ইনভেস্টমেন্ট স্কিম আপনাকে সিলেক্ট করতে হবে। যে রিটায়ারমেন্ট জন্য যে আপনি ইনভেস্টমেন্ট করবেন, কোথায় করবেন, কত বছরের জন্য করবেন, কিভাবে করবেন, কত ইন্টারেস্ট পাবেন, এইগুলো আপনাকে সিলেক্ট করতে লাগবে। তো মোটামুটি ভাবে যদি ধরে নিই যে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন, নাম্বার 1 পাবলিক প্রভিডেন্ট ফান্ড, নাম্বার 2 ন্যাশনাল পেনশন স্কিম, এবং অবশ্যই করে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। যারা ইপিএফ আছে, যাদের এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে, তারা কখনো এটা স্কিপ করবেন না, অবশ্যই করে এর বেনিফিট নিন। দুর্দান্ত একটা স্কিম এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, এটা কখনো মিস করবেন না। এটাই আপনাকে রিটায়ারমেন্টে ভালো অ্যামাউন্ট হাতে এনে দেবে। আর যাদের ইপিএফ নেই বা ইপিএফ থাকলেও আরো দুটো চমৎকার স্কিম রিটায়ারমেন্টের জন্য, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম। বন্ধুরা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড ট্রিপল ট্যাক্স এক্সামশন পাবেন, 20 বছরের লকিং পাবেন, 7 থেকে 8% ইন্টারেস্ট রেট পাবেন, গভর্নমেন্টের ব্যাকআপ পাবেন, আর কি চাই। দুর্দান্ত একটা স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আর সেকেন্ড, ন্যাশনাল পেনশন স্কিম। ন্যাশনাল পেনশন স্কিম বন্ধুরা রিটায়ারমেন্টের আইডিয়াল স্কিম বলতে পারেন। গভর্নমেন্টের সাপোর্ট, গভর্নমেন্টের স্কিম, সুতরাং কোনো চিন্তা নেই। সেকেন্ড, ট্রিপল ট্যাক্স এক্সামশন, ট্যাক্সের কোনো চিন্তা নেই। থার্ড, 9 থেকে 12% মিনিমাম ইন্টারেস্ট রেট, কম্পাউন্ডিং বেনিফিট সহ হিউজ অ্যামাউন্ট হাতে পাবেন। ডেট লায়াবিলিটি ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন, এবং 60 বছরে আপনি যখন রিটায়ারমেন্ট হবেন তখন হিউজ অ্যামাউন্ট হাতে পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ পেনশন পার মান্থ পেনশন পেতেও শুরু করে দিবেন। ন্যাশনাল পেনশন স্কিম। তো পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, এই ধরনের পেনশন বা আপনার রিটায়ারমেন্ট ফান্ড আপনাকে সিলেক্ট করতে লাগবে। এটা হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 3, রিটায়ারমেন্টের গোল আপনাকে ঠিক করতে লাগবে, আপনাকে পারপাস ঠিক করতে লাগবে যে আপনি কত বছরের জন্য রিটায়ারমেন্টের প্ল্যানিং করতে চাইছেন এবং কত টাকা করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই গোল আপনাকে ঠিক করতে হবে, এবং আপনার পারপাস কি থাকবে। যে আপনি যদি বলেন যে আমি 1 কোটি পেতে চাই, তাহলে আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যদি বলেন আমি 10 বছর, আপনি 20 বছরের জন্য করতে চাই, তাহলে সেই রকম স্কিমে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং তার সঙ্গে আপনার লাইফস্টাইলও আপনাকে কাট করতে হবে। আপনার লাইফস্টাইল বা আপনার ডেইলি এক্সপেন্স, সেগুলো মেজার করতে হবে, তাকে রিটায়ারমেন্টের যে পারপাস আপনি সিলেক্ট করেছেন সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়। তো বন্ধুরা, রিটায়ারমেন্টের গোল আপনাকে ঠিক করতে লাগবে। নাম্বার 1, টাইম ডিউরেশন, কত বছরের জন্য করবেন, কত টাকা করে করবেন, এবং আপনার লাইফস্টাইল বা অন্যান্য খরচের উপরে কন্ট্রোল করতে হবে। এটা গেল রুলস নাম্বার 3। রুলস নাম্বার 4, আপনাকে ইনভেস্ট করতে হবে রিটায়ারমেন্টের জন্য। যে ইনভেস্টমেন্ট করবেন সেটা ডাইভার্সিফাই পোর্টফোলিওর মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে লাগে। ডাইভার্সিফাই মানে কি, বিভিন্ন অ্যাসেট ক্লাসে আপনি ইনভেস্টমেন্ট করবেন, কোনো একটাতে ইনভেস্টমেন্ট করবেন না, তাতে রিস্ক অনেক বেড়ে যায়। মার্কেট আপ ডাউন বা সময়ের পরিস্থিতি, বিভিন্ন রকমের সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে। বাট আপনি যদি ডাইভার্সিফাই করেন, মানে ধরুন ফর এক্সাম্পল কিছু টাকা আপনি ফিক্সড ডিপোজিটে দিলেন, কিছু টাকা ধরুন রিয়েল এস্টেটে দিলেন, কিছু টাকা ধরুন এনপিএসে দিলেন, কিছু টাকা পিপিএফে দিলেন, কিছু টাকা গোল্ডে দিলেন। তো এইভাবে ডিফারেন্ট সেগমেন্টে আপনাকে একটা প্রপোর্শনেট ভাবে ভাগ করে ইনভেস্টমেন্ট করা উচিত, তাকি রিস্ক ফ্যাক্টর অনেকটা কমে যায়। কোনো একটা পার্টিকুলার একটা জায়গাতে রাখলে বিভিন্ন ধরনের রিস্ক আসতে পারে। তার জন্য বেস্ট পদ্ধতি হচ্ছে ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও। ডাইভার্সিফাই ওয়েতে ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ সময় কখন কিভাবে হবে আমরা কেউ জানি না। তো সুতরাং কখনো একটা সেগমেন্টে সমস্ত টাকা দিতে নেই বা বেশি ভরসা করতে নেই। সবসময়ের জন্য, যদিও সব স্কিমই ভালো, সমস্ত প্ল্যানই ভালো, বাট স্টিল সবসময়ের জন্য, কারণ কোথাও যদি আপনি 8% পাচ্ছেন, অন্যটাতে আপনি হতে পারেন 15% পাচ্ছেন, কোনোটাতে 10% পাচ্ছেন, তাহলে কি এভারেজিং হয়ে যাচ্ছে এবং আপনার বেস্ট পোর্টফোলিও ক্রিয়েট হবে। তখন আপনি কোনোভাবে ডাউন হবেন না, সবসময়ের জন্য আপে থাকবেন। তার জন্য সবসময় ডাইভার্সিফাই করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে লাগবে। রুলস নাম্বার 5, কি আপনাকে এমপ্লয়ার যে বেনিফিট আছে সেটা আপনার নেওয়া উচিত।
যে কোনো জায়গায় আপনি জব করছেন, এমপ্লয়ারের তরফ থেকে যদি কোনো বেনিফিট থাকে অবশ্যই করে সেটা নিতে হবে, কারণ এমপ্লয়ার কন্ট্রিবিউশনের মাধ্যমে যে বেনিফিট আসে সেটা অনেক অনেক বেশি। সুতরাং এমপ্লয়ার বেনিফিট কখনো আপনি মিস করবেন না। রুলস নাম্বার 5, এমপ্লয়ার বেনিফিট। এমপ্লয়ার, আপনি যেখানে কাজ করছেন, এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন দিচ্ছে, এমপ্লয়ি যে কন্ট্রিবিউশন দিচ্ছে, তাতে আপনার বেনিফিট অনেক বেশি আসে। যেমন ধরুন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ি কন্ট্রিবিউশন থাকে। তো এই ধরনের স্কিম কখনো আপনি মিস করবেন না, এমপ্লয়ার বেনিফিট অবশ্যই করে নেবেন। রুল নাম্বার 6, আপনার ডেট ম্যানেজমেন্ট করতে লাগে। ডেট মানে কি, আপনি যে ধার নিয়েছেন সেই ধার সেগুলোকে আপনাকে প্রপার ম্যানেজ করতে লাগবে। রুলস নাম্বার 6-এ যদি হাই ইন্টারেস্ট যে ধারগুলো আছে সেগুলো আগে আপনাকে চুক্তা করতে হবে, তারপরে লো ইন্টারেস্টের ধারগুলোকে চুক্তা করবেন। অলওয়েজ মাথায় রাখবেন, হাই ইন্টারেস্টের ডেট মানে ধারগুলোকে আগে আপনাকে চুক্তা করতে লাগবে, শোধ করতে লাগবে, লো ইন্টারেস্টগুলো পরে। এইভাবে আপনার ধারগুলোকে কন্ট্রোল ম্যানেজ করুন। আপনি যা ঋণ নিয়েছেন সেই ঋণগুলোকে আপনি ম্যানেজ করতে লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ আননেসেসারি এক্সপেন্স আপনাকে কাট করতে লাগবে, তাকি প্রপার ঋণ পরিশোধ হয়ে যায়। যাতে ঋণ শোধ করার জন্য আপনার যে প্রপার এক্সট্রা লাইফস্টাইল বা অন্যান্য এক্সপেন্স আছে সেগুলো আপনাকে কাট করতে লাগবে, এবং হাই ইন্টারেস্টের ঋণকে আগে শোধ করবেন, তারপরে লো ইন্টারেস্টের ঋণকে শোধ করবেন। এভাবে আপনাকে ঋণ ম্যানেজমেন্ট করতে লাগবে যদি প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিংকে এগিয়ে নিয়ে যেতে হয়। প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য ঋণ ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর। রুলস নাম্বার 7, কি সবসময়ের জন্য আপনাকে একটা টাকা রিজার্ভ রাখতে হবে, তাকে রিটায়ারমেন্টে কোনো প্রবলেম না হোক। সেটা রিজার্ভমেন্ট কি জন্য রিজার্ভ করবেন? হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল কস্ট। বন্ধুরা, হেলথ ইন্স্যুরেন্স এবং মেডিকেল কস্ট এটাকে কখনো ইগনোর করবেন না। এটা আনএক্সপেক্টেড একটা খরচা, কখন আসবে আপনি জানেন না। যত এজ বাড়তে থাকে আমাদের মেডিকেল কন্ডিশন তত জটিল হতে থাকে, কারণ এটা বলে আসে না, এটা সাডেনলি আসে, হঠাৎ আসে। তার জন্য সবসময় আপনাকে প্রিপারেশন রাখতে হবে যে মেডিকেল কস্ট বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার খরচা লাগবে। সুতরাং এটা আপনাকে অলওয়েজ রেডি রাখতে হবে। আপনি হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করে নিয়ে রাখবেন, এবং মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিকেল যা কস্ট আছে তার জন্য আপনি সবসময় একটা ইমার্জেন্সি ফান্ড রেডি রাখবেন মেডিকেলের জন্য। তো এটা গেল রুলস নাম্বার 7। রুলস নাম্বার 8, আপনাকে কন্টিনিউয়াস সবসময়ের জন্য টপ আপ চালিয়ে যেতে হবে। আপনি রিটায়ারমেন্টের জন্য যে স্কিম সিলেক্ট করেছেন সবসময় গ্র্যাজুয়ালি তাকে ইনক্রিজ করতে লাগবে ডে বাই ডে। কারণ যখন আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং করেছেন ধরুন 100 টাকা করে, তার 5 বছর পর আপনার ইনকাম অনেক বেড়ে গেছে, তার মানে যত ইনকাম বাড়তে থাকবে আপনাকে রিটায়ারমেন্টের ফান্ডের কিছুটা করে কন্ট্রিবিউশন গ্র্যাজুয়ালি বাড়াতে লাগবে, তাকি রিটায়ারমেন্টে আপনি একটা ভালো অ্যামাউন্ট হাতে পেতে পারেন। আপনি যখন রিটায়ারমেন্ট প্ল্যানিং করেছিলেন তখন 50 টাকা করেছিলেন, নিশ্চয়ই 1 বছর পর সেটা কিছুটা হলে বেড়েছে, তার মানে আপনি 70 টাকা করতে পারবেন। এইভাবে 10%, 20%, 25% যেভাবে আপনার সামর্থ্য, অলওয়েজ চেষ্টা রাখতে হবে আপনাকে যে রিটায়ারমেন্ট ফান্ড যেন গ্র্যাজুয়ালি কন্ট্রিবিউশন ইনক্রিজ হতে থাকে, যেন একটু একটু করে আপনি বাড়াতে পারেন। তো সুতরাং আপনাকে গ্র্যাজুয়ালি কন্ট্রিবিউশন বাড়াতে লাগবে। রুলস নাম্বার 8-এ। রুলস নাম্বার 9 কি বলে না, রুলস নাম্বার 9-এ আপনাকে সবসময় এডুকেট থাকতে হবে এবং অ্যাওয়ারনেস রাখতে হবে। এমনি নয় যে আপনি একটা রিটায়ারমেন্ট ফান্ডে দিয়ে চুপচাপ বসে থাকলেন, না, টাইমের সঙ্গে সময়ের সঙ্গে আপনাকে সবসময় ইনফর্ম থাকতে হবে। আপনাকে নিজে থেকে রিসার্চ করতে লাগবে, অ্যানালাইসিস করতে লাগবে কি আপনার যা পোর্টফোলিওতে যা দিয়েছেন এর থেকেও কি আরও ভালো জায়গায় কোথাও ইনভেস্টমেন্ট করা যায়, এর থেকেও কি আরও কোনো চেঞ্জ করা যেতে পারে, এটার কি ঠিকঠাক জায়গায় আমি ইনভেস্টমেন্ট করেছি। তো এটা সবসময় আপনাকে অ্যাওয়ারনেস রাখতে হবে, নাকি আপনি এক জায়গায় দিলেন, হতে পারে স্কিমটা বন্ধ হয়ে গেছে আপনি জানেন না, তা বললে হবে না। আপনাকে সবসময় ইনফর্ম থাকতে হবে, সবসময় আপনাকে এডুকেট রাখতে হবে নিজেকে। আপনি অন্য কারোর উপরে ভরসা করে কখনো ইনভেস্টমেন্ট করবেন না। আপনাকে নিজেকে অ্যাওয়ারনেস রাখতে হবে যে আমি এটাতে ইনভেস্টমেন্ট করেছি এবং সবসময় আমি এটা সম্পর্কে নলেজ রাখবো, যাতে আমার সবসময় এটা লং টার্মের জন্য চলতে থাকে। সুতরাং আপনাকে সবসময় নলেজেবল থাকতে হবে।
এছাড়া কি না, আপনাকে টাইম বাই টাইম, নেক্সট রুলস নাম্বার 10, আপনাকে টাইম বাই টাইম রিভিউ করে যেতে হবে। রিভিউ মানে কি না, আপনি যে ইনভেস্টমেন্ট করলেন সেইটা কি ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে, রিটার্ন কি আপনি ঠিকঠাক পাচ্ছেন, না আপনাকে চেঞ্জ করতে লাগবে। ধরুন আপনি 4টে জায়গাতে ইনভেস্টমেন্ট করেছিলেন, একটা জায়গাতে ইনভেস্টমেন্ট ধরুন কমতে আছে, আপনার রিটার্ন ভালো আসছে না, তো হতে পারে একটা সময় পর ওখান থেকে টাকা তুলে আপনাকে অন্য ইনভেস্টমেন্ট ফান্ডে রাখতে হতে পারে। তো সুতরাং অলওয়েজ পিরিয়ডিক্যালি আপনাকে রিভিউ করতে লাগবে। ইনভেস্টমেন্ট অ্যান্ড রিভিউ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি প্রপার রিভিউ না করেন তাহলে আপনি জানবেন কি করে যে আপনার অ্যামাউন্ট, আপনার টাকা ঠিকঠাকভাবে ইনক্রিজ হচ্ছে কিনা, সঠিক জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করেছি কিনা। তো এটা আপনাকে সবসময় রিভিউ করতে লাগবে, তাকি কখনো কোনো প্রবলেম না হয়। আপনার প্রয়োজন মতো সোয়াইপ করতে হতে পারে, যে এখানকার টাকা আপনি এখানে দিলেন, এখানকার টাকা এখানে দিলেন, যেখানে ভালো ইন্টারেস্ট হচ্ছে আপনি সেখানে দিতে পারেন। তো কিছুদিন দেখার পর আপনাকে এই ধরনের চেঞ্জ করতে হতে পারে। সুতরাং আপনাকে অলওয়েজ টাইম বাই টাইম, কোয়ার্টারলি, মান্থলি, উইকলি রিভিউ করতে লাগবে। আপনি যা ইনভেস্টমেন্ট করছেন অলওয়েজ আপনার হাতের মধ্যে রাখতে হবে, রিভিউ করে রাখতে হবে। আর লাস্ট, অলওয়েজ ইনফ্লেশনের কথা ভেবে আপনাকে এগিয়ে যেতে হবে। আজ থেকে 20 বছর পর ইনফ্লেশন কত হতে পারে সেই হিসাবে আপনাকে সেভিংসের টার্গেট ফিক্স করতে লাগবে। আজকে 100 টাকা দিয়েছেন, 20 বছর পরে এই 100 টাকার ভ্যালু হতে পারে 200 টাকা হবে। তার মানে আপনাকে সেই হিসাবে ইনভেস্ট করতে হলে আপনাকে ডবল ভেবে ইনভেস্টমেন্ট করতে লাগবে সবসময়ের জন্য। তার জন্য আপনাকে রেডি থাকতে হবে যে ইনফ্লেশন কেমন হচ্ছে সেই হিসাবে আপনাকে অ্যামাউন্ট অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। তো বন্ধুরা, এই টপ 10 টিপস, যে 10টা টিপস বললাম সঠিক রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য, বন্ধুরা এটাকে মন্ত্রের মতো ফলো করবেন। কখনো এখান থেকে আপনি কোনো টপিককে মিস করবেন না। বন্ধুরা, যদি সঠিক রিটায়ারমেন্টে একটা হিউজ অ্যামাউন্ট পেতে হয়, কোটিপতি হতে হয়, ভালো অ্যামাউন্ট পেতে হয়, একদম ভরসার জায়গায় ইনভেস্টমেন্ট করতে হয় এবং সঠিক প্ল্যানিং এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে এই 10টা টিপসকে কখনো ইগনোর করবেন না। বন্ধুরা, এই 10টা টিপস খুব ইম্পর্ট্যান্ট। অনেক অ্যানালাইসিস করে, নলেজ থেকে বিশ্বাস করুন, এই ধরনের টিপস ফলো করে আপনি যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং করেন অবশ্যই সাকসেস হবেন এবং রিটায়ারমেন্টে একটা হিউজ অ্যামাউন্ট আপনি হাতে পেতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে ফলো করে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করুন এবং রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য আপনি ইনভেস্টমেন্ট চালু করে দিন। এবং এটা কখনো ভাববেন না যে আপনার কাছে 100 টাকা আছে, কেউ ভাববেন না আমার কাছে 500 টাকা আছে, 1000 টাকা আছে, ডাজ নট ম্যাটার, কোনো ম্যাটারই নয়। আপনার কাছে যত টাকা আছে তত টাকাতেই আপনি স্টার্ট করুন, হিউজ অ্যামাউন্ট পাবেন রিটায়ারমেন্টে। বন্ধুরা, তো যদি এই ইনফরমেশান ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখছেন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা অবশ্যই করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমি আমার সামর্থ্য মতো হেল্প করার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।